হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের টপিক হচ্ছে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স 2025-26, পেজ 215, 215 পেজের ইংলিশের সেট। প্রথমেই আছে সিন আওয়ার রানঅ্যাওয়ে কাইট থেকে। তো শুরু করা যাক। সিন: উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, উই আর ফাদার, ক্লড অ্যান্ড আই অ্যান্ড আর্ট ইস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। আমরা বাস করি বিগ হাফ মুন দ্বীপে। আমরা বলতে কারা? না, আমরা হলাম বাবা, ক্লড, আমি অর্থাৎ ফিলিপ্পা, আন্ট ইস্থার মানে ক্লড আর ফিলিপ্পার যে পিসি অর্থাৎ ওদের বাবার বোন আন্ট ইস্থার, এবং আন্ট ইস্থারের 2 ছেলে মেয়ে মিমি অ্যান্ড ডিক, টোটাল 6 মেম্বার। তো ওরা কোথায় থাকে এখন? বিগ হাফ মুন দ্বীপে। ইট ইউজ টু বি অনলি ফাদার, ক্লড অ্যান্ড আই। প্রথমে আমরা শুধুমাত্র বাবা, ক্লড আর আমি থাকতাম বিগ হাফ মুন আইল্যান্ডে। It is all on account of the kite that there are more of us. This is what I want to tell you about. কিন্তু সবটাই একটা ঘুড়িকে কেন্দ্র করে হয়েছে, যে কারণে আমরা এখন 6 মেম্বার হয়ে গেছি, মানে আন্ট ইস্থার, ডিক আর মিমিও আমাদের সাথে এখন থাকে। তো সেই ঘটনাই আমি তোমাদেরকে বলতে চাই। আমি মানে কে? ন্যারেটর অর্থাৎ ফিলিপ্পা। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। ন্যারেটরের বাবা বিগ হাফ মুন বাতিঘরের রক্ষক। I'm 11 years old. তাহলে ফিলিপ্পার বয়স কত? 11 বছর বয়স। আর তার যে দাদা তার থেকে 1 বছরের বড়, 12 years old, 12 বছর। In winter, when the harbor is frozen over, we all move over to the mainland. যখন শীতকালে বন্দরে বরফ জমে তখন আমরা সবাই মূল ভূখণ্ডে চলে যাই। As soon as the spring comes back, we sail to our own dear island. কিন্তু যখনই বসন্ত আসে তখন আবার আমরা আমাদের বিগ হাফ মুন দ্বীপে ফিরে আসি। The funny part used to be that people always pitied us when the time came for us to return. সব থেকে মজাদার ঘটনা এটা যে লোকেরা আমাদের উপর সবাই দয়া বা করুণা দেখাতো যখন আমাদের এই বিগ হাফ মুন আইল্যান্ডে ফিরে আসার টাইম হতো। They said we must be so lonesome over there with no children near us. মূল ভূখণ্ডের লোকেরা বলতো যে আমরা এই বিগ হাফ মুন দ্বীপে ফিরে এলে অনেক একাকী হয়ে যাব, একা হয়ে যাব, কারণ এখানে কোনো ছেলে মেয়ে নেই আমাদের সাথে খেলবার জন্য। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। অবশ্য ক্লড আর আমি চাইতাম যে আমাদের সাথেও এখানে কেউ খেলার থাকুক। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। এটা খুবই কঠিন হয়ে পড়ে জলদস্যুদের খেলাটা এই আমরা দুজন মিলে, মানে ক্লড আর ফিলিপ্পা মিলে পাইরেট কেভসের যে খেলা খেলতো সেই খেলাটা খেলা খুব কঠিন, মানে দুজন মিলে খেলা যায় না পাইরেট কেভসের খেলা। বাট উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু যখন আমরা মূল ভূখণ্ডে যেতাম শীতকালে তখন দেখা যেত আমাদের ওইখানকার ছেলে মেয়ের সাথে ঝগড়া হয়ে যেত। So it was perhaps just as well that there were none of them on the big half moon. তাই এই বিগ হাফ মুন দ্বীপে ওদের কেউ নেই, এটা একদিকে ভালোই হয়েছে বলা চলে। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড। ক্লড এবং আমি কিন্তু কখনো খেলার সময় ঝগড়া টগড়া করি না। এমসিকিউ: হেয়ার আই ইন দ্য অ্যাবভ টেক্সট ইজ। এখানে আমি বলতে কে? ফিলিপ্পা, অপশন সি হবে। নাম্বার 2, বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ এ অর অ্যান। বিগ হাফ মুন কিসের নাম এই স্টোরিতে? আইল্যান্ড, অপশন ডি হবে, দ্বীপের নাম। নাম্বার 3, পাইরেট কেভ ইন দ্য স্টোরি রেফার্স টু এ অর অ্যান। পাইরেট কেভ এই স্টোরিতে, পাইরেট কেভ বলতে কোন জিনিসটাকে বলা হয়েছে? এটা একটা খেলার নাম, অপশন বি হবে, গেম। কোয়েশ্চেন নাম্বার 4, উই ইন দ্য স্টোরি কনসিস্ট অফ। এই স্টোরিতে আমরা বলতে কজন মেম্বারকে বলা হয়েছে? 6 মেম্বার। এরপরে কোয়েশ্চেন নাম্বার 5, ইন রিলেশন ডিক অ্যান্ড মিমি ওয়্যার দ্য ন্যারেটার্স। সম্পর্কে ডিক আর মিমি ন্যারেটারের কে হয়? ফিলিপ্পার কে হয়? কাজিন হয়, খুড়তুতো ভাই বোন, পিসির ছেলে মেয়ে, তাই কাজিন হবে, অপশন সি। নেক্সট, বি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 1, বাই প্রফেশন দ্য ন্যারেটার্স ফাদার ওয়াজ। ন্যারেটারের বাবা কি কাজ করতো? তাহলে ওয়াজের পরে কি লিখবে? বি এর 1। দেখো এখান থেকে দ্য কিপার থেকে হাউস পর্যন্ত লিখতে হবে। দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। ন্যারেটারের বাবা ছিলেন বিগ হাফ মুন বাতিঘরের কিপার, রক্ষক। নেক্সট, বি এর 2, দ্য এজ অফ দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার ওয়্যার ড্যাশ ইয়ার্স রেসপেক্টিভলি। তাহলে ড্যাশের মধ্যে কি লিখবে? 11 and 12। ড্যাশের মধ্যে লিখবে 11 and 12, শুধু এই 3টে ওয়ার্ডই লিখবে, 11 and 12। তারপরে ইয়ার্স ওল্ড তো ওরা দিয়েই দিয়েছে এখানে, ইয়ার্স রেসপেক্টিভলি।
তাহলে ন্যারেটার এবং তার ব্রাদার ছিল 11 এবং 12 বছর বয়স পরপর। নাম্বার 3, ইট ওয়াজ হার্ড টু রান, এটা খুবই কঠিন ছিল। কি কঠিন ছিল? নাম্বার 3 দেখো, হার্ড টু রান কি হবে? বিয়ের 3 এটা হবে, ড্যাশের মধ্যে লিখবে পাইরেট কেপস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি 2। পাইরেট কেপস মানে জলদস্যুদের যে খেলাটা, সেটাই দুজন মিলে খেলাটা খুব কঠিন ছিল। তাহলে এটা হবে B3 এর অ্যান্সার, পাইরেট থেকে অনলি 2 পর্যন্ত। নেক্সট সিতে বলেছে ট্রু ফল সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার ওয়্যার টিনেজার্স অ্যাট দ্যাট টাইম। ন্যারেটর এবং তার দাদা এই সময় টিনেজার, অর্থাৎ 13 থেকে 19 বছর বয়স যাদের, তাদেরকে টিনেজার বলা হয়। তো তারা কি টিনেজার ছিল? এটা ফলস হবে, তারা টিনেজার ছিল না, কারণ ন্যারেটরের 11 বছর বয়স ছিল এবং তার ব্রাদার ক্লডের 12 বছর বয়স ছিল। তাহলে এরা কেউই 13 হয়নি। 13 থেকে 19দের টিনেজার্স বলা হয়, তাই এরা টিনেজার্স নয়, এটা ফলস হবে। এটা তারা 11-12 ইয়ার্স ওল্ডের লাইন লিখতে হবে। এটা এখান থেকে হবে সাপোর্টিং স্টেটমেন্ট। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড অ্যান্ড ক্লড ইজ 12, এই দুটো সেন্টেন্স লিখতে হবে। যা সেন্টেন্স আছে তাই থাকবে, কারণ সাপোর্টিং স্টেটমেন্টে ট্রু ফলসের টেক্সট থেকেই লিখতে হয় এবং কিছু চেঞ্জ করলে চলে না। সাপোর্টিং স্টেটমেন্ট টেক্সটে যেটা থাকে সেটাই লিখতে হয়, তাই আই এম 11 ইয়ার্স ওল্ড, ক্লড ইজ 12, এটা লিখতে হবে। নেক্সট, ইন স্প্রিং টাইম দে রিটার্ন টু দেয়ার ডিয়ার আইল্যান্ড। তারা বসন্তকালে তাদের প্রিয় দ্বীপে ফিরে আসতো আবার। এটা ট্রু হবে, সত্যিই তারা বসন্তে ফিরে আসতো। কোথায় আছে এটা? স্প্রিংয়ের কথা দেখো, CA2 এর সাপোর্টিং স্টেটমেন্ট এটা হবে অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। যখনই বসন্ত আসতো আমরা চলে আসতাম আমাদের প্রিয় দ্বীপে। এবার আসি নাম্বার 2, পোয়েম। এটা কোন পোয়েম? না ফেবল, স্কুইরেল আর মাউন্টেনের পোয়েমটা। কি বলেছে? ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই। এটা কাঠবেড়ালি বলছে কাকে? পর্বতকে, যে আমি তোমার মতো অত বিশাল নই আকৃতিতে, তুমিও আমার মতো ছোট নও, এবং আমার মতো এত স্প্রাই অর্থাৎ চটপটেও নয়, মানে আমি অতটা চটপটে কাজ করি, ততটা তুমি তার কিছুই পারো না, পর্বতটাকে বলছে। আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। কাঠবিড়ালি বলছে পর্বতকে, তবে আমি এটা অস্বীকার করি না যে তুমি আমার যাওয়ার জন্য একটা সুন্দর রাস্তা করে দাও। ট্যালেন্টস ডিফার, কারণ সবারই আলাদা আলাদা ট্যালেন্ট থাকে। তোমার মধ্যে যেমন ট্যালেন্ট আছে তেমনি আমার মধ্যেও ট্যালেন্ট আছে, কাঠবিড়ালি বলছে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। সব ট্যালেন্টই ভালো, যে যার জ্ঞানের সাথে যেটা কাজে লাগাতে পারে। ইফ আই ক্যান্ট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট। যদি আমি, কাঠবিড়ালি বলছে কি, যদি আমি আমার পিঠে তোমার মতো জঙ্গল না বহন করতে পারি, তুমিও তো আমার মতো একটা সুপারি, একটা বাদাম, এই সব কিছুই ভাঙতে পারো না। MCQ, আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, হেয়ার আই রেফার্স টু। আমি তোমার মতো এত বিশাল নই, আমি বলতে কাকে বলা হয়েছে এখানে? অপশন সি হবে স্কুইরেল। কোয়েশ্চেন নাম্বার 2, নট হাফ সো স্প্রাই। তোমার মতো এত চটপটে নই। এখানে স্প্রাই কথার অর্থ কি? লাইভলি হবে, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, স্প্রাই কথার অর্থ, তাহলে লাইভলি। নেক্সট হচ্ছে তোমার ইউ আর নট সো স্মল অ্যাজ আই। তুমি আমার মতো এত ছোট নাও। তো এখানে তুমি বলতে কাকে বলা হয়েছে? মাউন্টেন, অপশন এ হবে। অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 4, প্রিটি স্কুইরেল ট্র্যাক ইজ মেড বাই দ্য। খুব সুন্দর কাঠবিড়ালির যাওয়ার জন্য রাস্তা করে দেয়। কে করে দেয়? মাউন্টেন হবে, পর্বত। কোয়েশ্চেন নাম্বার 1, বিয়ের, ড্র আ কম্প্যারিজন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। কাঠবিড়ালি এবং পর্বতের মধ্যে একটা তুলনা করে লিখতে বলেছে অ্যান্সার। তাহলে কি হবে অ্যান্সার? দেখো, 2B1, the mountain is large, can carry forest on its back. মাউন্টেন আকৃতিতে বড় এবং সে তার পিঠে জঙ্গল বহন করতে পারে। বাট দ্য স্কুইরেল ক্যানট ডু ইট, কিন্তু স্কুইরেল সেটা পারে না। আবার দ্য স্কুইরেল ক্যান ক্র্যাক আ নাট বাট দ্য মাউন্টেন ক্যানট ডু ইট। আবার দেখা যায় যে একটা কাঠবিড়ালি একটা বাদাম ভাঙতে পারে, যেটা যেটা কিন্তু পর্বত পারে না। তাহলে এটা হচ্ছে 1-এর অ্যান্সার। নেক্সট নাম্বার 2 এর কোয়েশ্চেন বলেছে রাইট ডাউন দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। এই পোয়েমটার নাম কি এবং এই পোয়েমটার পোয়েটকে, কবিকে?
তাহলে অ্যান্সার হবে কি নাম্বার 2 এর, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ ফেবল অ্যান্ড দ্য নেম অফ দ্য পোয়েট ইজ রালফ ওয়াল্ডো ইমারসন। কবিতার নাম হচ্ছে ফেবল এবং পোয়েট অর্থাৎ কবির নাম হচ্ছে রালফ ওয়াল্ডো ইমারসন। এবারে আসছি আনসিনে। নাম্বার 3, রিড দ্য ফলোয়িং প্যাসেজ, অ্যান্সার দ্য কোয়েশ্চেন। এটা আনসিন। A series of the 14 destructive wildfires affected the Los Angeles metropolitan area. 14টা পরপর দাবানলের আগুন 14 বার ছড়িয়ে পড়েছিল, বিধ্বংসী দাবানল, এবং সেই বিধ্বংসী দাবানল প্রভাব ফেলেছিল কোথায়? লস এঞ্জেলেসের মেট্রোপলিটন এরিয়া মানে শহরতলিতে, অ্যান্ড সান ডিয়াগো কান্ট্রি ইন ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট। এছাড়া সান ডিয়াগোতে, কোথায় না ইউনাইটেড স্টেটের ইউএসের ক্যালিফোর্নিয়াতে, আমেরিকার ইউএস অর্থাৎ আমেরিকার ক্যালিফোর্নিয়াতে। তো লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন এরিয়া শহরতলিতে, সান ডিয়াগোতে এই বিধ্বংসী দাবানল ছড়িয়ে পড়েছিল। The fires were exacerbated by drought condition, low humidity, a build-up of vegetation from the previous winter, and hurricane forces of Santa Ana winds, which in some places reached 100 miles per hour or 160 কিমি per hour. এই যে আগুন, এটা আরও ছড়িয়ে পড়েছিল বা এর অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল কোন কোন কারণের জন্য? না, এখানকার শুষ্ক অবস্থার জন্য, শুষ্ক বা রুক্ষ অবস্থার জন্য, কম আর্দ্রতার জন্য, এবং আগের শীতকাল থেকে গাছপালা বেড়ে যাওয়ার জন্য, এবং হারিকেন ঝড়ের গতিতে এখানে সান্টা আনা বাতাস প্রবাহিত হওয়ার জন্য এই দাবানল আরও গুরুতরভাবে ছড়িয়ে পড়েছিল। সান্টা আনা এখানে মরুভূমি থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দিকে প্রবাহিত হয়। তো এর গতিবেগ কত ছিল সেদিন, মানে তখন যখন দাবানল ছড়িয়ে পড়েছিল তখন এই বায়ুর গতিবেগ ছিল 100 miles per hour, যেটাকে 160 কিমি per hourও বলা চলে। As of April 3rd, 2025, the wildfires have killed at least 30 people. এপ্রিল 2025 অনুযায়ী এই দাবানলের কারণে মৃত্যু হয়েছিল অন্ততপক্ষে 30 জন মানুষের। ফোর্সড মোর দ্যান 2 lakh টু ইভাকুয়েট। এই দাবানলের কারণে 2 লাখের বেশি লোকজন সেই জায়গা ছেড়ে চলে যায় অন্যত্র। অ্যান্ড destroyed more than 18,000 homes and structure. এবং 18,000-এর বেশি ঘরবাড়ি, বিভিন্ন জায়গা যেমন হোটেল, রেস্টুরেন্ট, হসপিটাল অর যে কোনো দোকান পাশারি এই সমস্ত হতে পারে স্ট্রাকচার বলতে, তো এগুলো সব 18,000-এর মতো নষ্ট হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায়। দ্য ওয়াইল্ড ফায়ার্স বার্নড ওভার 57,000 acres অফ ল্যান্ড ইন টোটাল। 57,000 একরের মতো জমি পুড়ে যায় এই দাবানলে। Most of the damage was from the two largest fires, the Eaton fire in Altadena and the Palisades fire in Pacific Palisades, both of which were fully contained on January 31, 2025. 31 জানুয়ারি 2025-এ সব থেকে বেশি ড্যামেজ দেখা যায় দুটো বড় আগুন থেকে বা দাবানল থেকে। সেটা কি না, দ্য ইটন ফায়ার ইন আল্টাডেনাতে ইটন ফায়ার, আর প্যাসিফিক প্যালিসেডে প্যালিসেড ফায়ার। মিউনিসিপ্যাল ফায়ার ডিপার্টমেন্ট অ্যালং উইথ CAL ফট টুগেদার। তো ক্যালিফোর্নিয়ার এটা কোনো ফরেস্ট ডিপার্টমেন্ট হতে পারে, এবং সেখানকার মিউনিসিপ্যাল ফায়ার ডিপার্টমেন্ট এরা একত্রিত হয়ে কাজ করে এই দাবানল নেভাবার জন্য। The fire were extinguished by tactical aircraft alongside ground firefighting teams. এয়ারক্রাফটে করে আগুন নেভাবার যে টিম, সেই টিম আসে এবং এখানকার আগুন শেষ পর্যন্ত নেভায়। The number of death damage is remarkable in the history of California. ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এই রকম দাবানলের কারণে মৃত্যুর সংখ্যা, ক্ষয়ক্ষতি এগুলো মনে রাখার মতো। MCQ, the series of the wildfire consist. এই যে দাবানল এখানে কতবার হয়েছিল পরপর? 14 বার। নেম অফ দ্য হ্যারিকেন ফোর্সেস, কোয়েশ্চেন নাম্বার 2। হ্যারিকেনের গতিতে যে ঝড়
বা যে বাতাস সেখানে বইছিল তার নাম কি ছিল? অপশন বি হবে সান্টা আনা। কোয়েশ্চেন নাম্বার 3, দ্য ওয়াইল্ড ফায়ার্স বার্নড ওভার ল্যান্ড অফ, সেখানের দাবানল কত একর জমিকে পুড়িয়ে দিয়েছিল? 57,000 acres, অপশন ডি। নাম্বার অফ পিপল কিল্ড ইন দ্য ফায়ার ইজ অ্যাট লিস্ট, কতজন লোক এই দাবানলের কারণে কতজন লোকের মৃত্যু হয়েছিল? অপশন বি 30। কোয়েশ্চেন নাম্বার 5, ইটন ইজ ইন, ইটন কোথায় আছে? আল্টাডেনাতে, অপশন এ। নেক্সট, স্পিড অফ দ্য উইন্ড ইজ, সেই সান্টা আনা যে বাতাস বইছিল বা ঝড় হচ্ছিল তার গতিবেগ কত ছিল? 100 miles per hour। ট্রু ফলস সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য ওয়াইল্ড ফায়ার অ্যাফেক্টেড অনলি দ্য রুরাল এরিয়া, এই যে দাবানল শুধুমাত্র কি গ্রাম্য এলাকাকেই প্রভাবিত করেছিল? এটা ফলস হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? এখানে আছে a series of the 14 destructive wildfires affected the Los Angeles metropolitan area, তাহলে a series of the 14 থেকে মেট্রোপলিটন এরিয়া পর্যন্ত সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে B1। মেট্রোপলিটন এরিয়া মানে শহরতলির এলাকা, তাহলে গ্রাম্য এলাকা নয়, কিন্তু রুরাল এরিয়া বলেছে এখানে, তাহলে এটা ফলস হবে আর ওই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 2, ট্রু ফলসের এটা 2 lakhs people were evacuated to safe places, 2 লাখের মতো লোকজন অন্যত্র চলে যায় বা নিরাপদে চলে যায় সেই জায়গা ছেড়ে, এটা ট্রু হবে। এটা কোথায় আছে? B2 এর সাপোর্টিং স্টেটমেন্ট অ্যাজ অফ এপ্রিল 3 থেকে ইভাকুয়েট পর্যন্ত লিখতে হবে। অ্যাজ অফ এপ্রিল 3, 2025, the wildfires have killed at least 30 people, forced more than 2 lakh to evacuate, এই দাবানলের কারণে 30 জন লোকের মৃত্যু হয় এবং 2 লাখের বেশি লোকজন সেই জায়গা ছেড়ে চলে যায়। নেক্সট হচ্ছে নাম্বার 3, দ্য ফায়ার ইজ এক্সটিংগুইশড অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত আগুনকে নেভানো যায়, সম্ভব হয়, এটা ট্রু হবে। আগুনকে নেভানো গিয়েছিল, এটা এখান থেকে হবে। দ্য ফায়ার ওয়্যার এক্সটিংগুইশড থেকে ফায়ার ফাইটিং টিমস পর্যন্ত, দ্য ফায়ার ওয়্যার এক্সটিংগুইশড বাই ট্যাকটিক্যাল এয়ারক্রাফট অ্যালংসাইড গ্রাউন্ড ফায়ার ফাইটিং টিমস, এয়ারক্রাফটে করে যে ফায়ার ফাইটিং টিমস এসেছিল তারাই আগুন নেভাতে নিভিয়েছিল। হাউ ওয়াজ দ্য ফায়ার এক্সাসারবেটেড, দাবানলের আগুন কিভাবে বৃদ্ধি পেয়েছিল বা বেড়ে গিয়েছিল? এটা সি এর 1 এর অ্যান্সার হবে। দ্য ফায়ার ওয়্যার এক্সাসারবেটেড থেকে 160 km/h পর্যন্ত। The fires were exacerbated by drought condition, low humidity, built up of vegetation from the previous winter, and hurricane force of Santa Ana winds, which in some places reached 100 miles per hour or 160 km/h. এই দাবানলের আগুন বেড়ে গিয়েছিল সেখানকার রুক্ষ শুষ্ক কন্ডিশনের জন্য, নিম্ন আর্দ্রতার জন্য এবং সেখানের গাছপালা বৃদ্ধি পাওয়ার জন্য গত শীতকাল থেকে, এবং হারিকেনের বেগে সান্টা আনা বাতাস বওয়ার জন্য দাবানলের আগুন আরও বেড়ে যায়। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য এফেক্ট অফ দ্য ফায়ার অ্যাজ অন 3rd এপ্রিল, এই আগুনের কি প্রভাব পড়েছিল 3rd এপ্রিলে? অ্যাজ অফ 3rd এপ্রিল এখান থেকে লিখতে হবে এটা কত দূর না, এই ল্যান্ড ইন টোটাল পর্যন্ত, সি এর 2 এর অ্যান্সার হবে। তাহলে অ্যাজ অফ এপ্রিল 3, 2025, দ্য ওয়াইল্ড ফায়ার্স হ্যাভ কিল্ড অ্যাট লিস্ট 30 পিপল, এই এপ্রিল 3, 2025-এর অনুযায়ী এই দাবানলের কারণে অন্তত পক্ষে 30 জন লোকের মৃত্যু হয়। ফোর্সড মোর দ্যান 2 লাখ টু এভাকুয়েট, 2 লাখের বেশি লোকজন সেই জায়গা ছেড়ে চলে যায় অন্যত্র নিরাপদে। অ্যান্ড ডেস্ট্রয়েড মোর দ্যান 18,000 হোমস অ্যান্ড স্ট্রাকচার, অনেক হোম স্ট্রাকচার 18,000-এর মতো ডেস্ট্রয় হয়ে যায়, মানে একেবারে নষ্ট হয়ে যায়। দ্য ওয়াইল্ড ফায়ার্স বার্নড ওভার 57,000 acres অফ ল্যান্ড ইন টোটাল, এবং এই দাবানলের কারণে 57,000 একরের মতো ল্যান্ড পুড়ে যায়। এটা হলো নাম্বার 3 এর কোয়েশ্চেন, বলেছে ওয়্যার ডিড দ্য মোস্ট ড্যামেজ হ্যাপেন, কোথায় বেশিটা ড্যামেজ হয়েছিল? তাহলে এটা অ্যান্সার হবে মোস্ট অফ দ্য ড্যামেজ থেকে 31 জানুয়ারি 2025 পর্যন্ত লিখতে হবে। Most of the damage was from the 2 largest fires, the Eton fire in Altadena and the Palisades fire in Pacific Palisades, both of which were fully contained on January 31, 2025. Question number 4, how was the fire extinguished at last? শেষ পর্যন্ত আগুনকে কিভাবে নেভানো গিয়েছিল?
এটা এখান থেকে লিখতে হবে দ্য ফায়ার ওয়্যার এক্সটিংগুইশড থেকে ফায়ার ফাইটিং টিমস পর্যন্ত। দ্য ফায়ার ওয়্যার এক্সটিংগুইশড বাই দ্য ট্যাকটিক্যাল এয়ারক্রাফট অ্যালংসাইড গ্রাউন্ড ফায়ার ফাইটিং টিমস। নেক্সট আছে গ্রামার ভোকাবুলারি। প্রথমেই আছে আর্টিকেল প্রিপোজিশন। দ্য ওপেনিং সেরিমনি অফ IPL 2025 ইজ সেট টু টেক প্লেস অ্যাট ইডেন গার্ডেন স্টেডিয়াম অন স্যাটারডে মার্চ 2022। তাহলে IPL এর সেরিমনি, ওপেনিং সেরিমনি, এর ইংলিশ প্রিপোজিশন অফ হয়। টেক একটা ভার্বের ফার্স্ট ফর্ম, তার আগে টি ও টু প্রিপোজিশন বসে। স্যাটারডে যে কোনো ডে, তার আগে অন প্রিপোজিশন বসে। নেক্সট এটা টেন্স দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হোয়েন মিস্টার দাস রিটার্নড হোম হি নোটিসড আছে সেকেন্ড ফর্ম, তাহলে এটা পাস্ট টেন্সে লিখতে হবে। When Mr. Das returned home, he noticed that a gang of miscreants had entered his house during his absence. যখন মিস্টার দাস বাড়ি ফিরেছিলেন, তিনি লক্ষ্য করেছিলেন যে তার আগেই কিছু বদমাশের দল তার বাড়িতে ঢুকেছিল। তাহলে আগে যে কাজ হয়েছিল ওটা পাস্ট পারফেক্ট টেন্স, তারপরে যেটা হয়েছিল ওটা সিম্পল পাস্ট। তাহলে আগেই বদমাইশরা ঢুকেছিল, এটা হ্যাড এন্টার্ড হবে, পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস থার্ড ফর্ম। আর পরে মিস্টার দাস ফিরেছিল বাড়ি, তাহলে এটা সিম্পল পাস্ট হবে, ভার্বের সেকেন্ড ফর্ম, রিটার্নড। দ্য লোকাল পুলিশ স্টেশন ওয়াজ ইনফর্মড ইমিডিয়েটলি। সেখানকার লোকাল পুলিশ স্টেশনকে ইনফর্ম করা হয়েছিল তৎক্ষণাৎ। ডু অ্যাজ ডিরেক্টেড। রমা ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল। এটার নাউন ফর্ম ইউজ করতে বলেছে। আর কি দিয়েছে, একটা ভয়েস চেঞ্জ দিয়েছে, রিপেয়ার ইউর ওয়াচ। আর একটা নাম্বার 3 আছে, ন্যারেশন চেঞ্জ, হি সেড টু মি ডু ইউ নো ওয়্যার দে হ্যাভ গন। তাহলে এর অ্যান্সার করা যাক। এর অ্যান্সার দেখো, বলেছে রমা ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল, নাউন ফর্ম অফ ব্লেমড। রমা পুট দ্য ব্লেম অন হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল। রমা দোষ চাপিয়েছিল তার ফ্রেন্ডের উপর সমস্যার জন্য। তাহলে এখানে ব্লেমড ভার হিসেবে ছিল, যখনই পুট আমি আনলাম ভার, তখনই এই দ্য ব্লেম মানে এই ব্লেমটাকে নাউন করে দিলাম। PLAME এখানে এটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে, আর পুট এখানে ভার। নাম্বার 2, রিপেয়ার ইউর ওয়াচ, এটা ভয়েস চেঞ্জ। রিপেয়ার যেহেতু ভার্বের ফর্ম, এখানে কোনো সাবজেক্ট নেই, তাই এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা লেট দিয়ে করা যাবে। লেট সাবজেক্ট চলে আসবে ইয়োর ওয়াচ, এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে চলে আসছে, তারপরে বি ভার্ব PE, তারপরে থার্ড ফর্ম রিপেয়ার্ড। লেট ইয়োর ওয়াচ বি রিপেয়ার্ড। নাম্বার 3, হি সেড টু মি ডু ইউ নো ওয়্যার দে হ্যাভ গন। এটা ইন্টারোগেটিভ ন্যারেশন চেঞ্জ, প্রশ্নবোধক, কোয়েশ্চেন মার্ক আছে, তাহলে সেড টু এর জায়গায় আক্সড হবে, হি আক্সড মি। ডু দিয়ে কোয়েশ্চেন করেছে মানে মাঝখানে ইফ দিয়ে জয়েন হবে। সে আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি জানো তারা কোথায় গেছে। তাহলে তুমিটা হলাম আমি, কারণ সে আমাকে জিজ্ঞাসা করছে, তাহলে ইউর জায়গায় হবে আই। এবার যেহেতু ডু প্রেজেন্ট টেন্স, নো প্রেজেন্ট টেন্স, কিন্তু আমাদের শেড বা আক্সড পাস্ট টেন্স, তাই এখানে পাস্ট টেন্স করতে হলে ডু উঠে যাবে, আর নো এর সেকেন্ড ফর্ম বসিয়ে দিতে হবে নিউ। যেহেতু আক্সড আমাদের সেকেন্ড ফর্ম, তাহলে নো এর সেকেন্ড ফর্ম হবে নিউ। তারপরে যা আছে ওয়্যার দে, আক্স যেহেতু সেকেন্ড ফর্ম, তাহলে হ্যাভ এর সেকেন্ড ফর্ম কী হয়ে যাবে, হ্যাড গন, ফুল স্টপ। হি আক্সড মি ইফ আই নিউ ওয়্যার দে হ্যাড গন। এরপরে কি আছে, ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব আছে এক্সিকিউট, কার্য সম্পাদন করা, ক্যারি আউট হবে, CARRIOUT। অ্যাপিয়ার্ড মানে সামনে আসার, টার্নড আপ, TURNED আপ। কন্টিনিউ, ক্যারি অন। নাম্বার 6, সিনোনিম। এটা একই মানের ওয়ার্ড, আনসিন থেকে খুঁজে লিখতে হবে। ভায়োলেন্ট স্টর্ম অর্থাৎ এখানে হারিকেন, HURRICANE। নাম্বার 2, মেড ওয়ার্ডস মানে অত্যন্ত খারাপ হয়ে যাওয়া, এক্সাসারবেটেড, EXACERBATED। নাম্বার 3, রিলেটেড টু আ বিগ সিটি, মেট্রোপলিটন। নাম্বার 4, ভেরি ড্রাই সিচুয়েশন, ড্রট হবে, DROUGHT। এবারে আসি রাইটিং 7, রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড টকিং অ্যাবাউট অ্যান এডুকেশনাল ট্যুর ইউ মেড, ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। তুমি একটা লেটার লেখো তোমার ফ্রেন্ডকে, একটা এডুকেশনাল ট্যুরে তুমি গিয়েছিলে, তোমার কি এক্সপিরিয়েন্স সেই নিয়ে। এই পয়েন্টগুলো দিতে হবে, কোন জায়গা, কিসে করে গিয়েছিলে, কতক্ষণ ছিলে, কারার সঙ্গে গিয়েছিল, কী কী দেখেছো, তোমার কি এক্সপিরিয়েন্স হয়েছে, এইসব। এইটা বলেছে ইয়োর স্কুল হ্যাজ অর্গানাইজড আ ফ্রি ইংলিশ কমিউনিকেশন স্কিল ওয়ার্কশপ ফর স্টুডেন্টস অফ 9 to 12। তোমার স্কুল ধরো অর্গানাইজ করেছে একটা ফ্রি ইংলিশ কমিউনিকেশন স্কিল ওয়ার্কশপ।
মানে ইংলিশে কথা বলার জন্য বা ইংলিশে দক্ষতা বাড়াবার জন্য এরকম একটা ওয়ার্কশপের আয়োজন করেছে। ক্লাস 9 থেকে 12-এর স্টুডেন্টসরা তাদের আয়োজন করতে অ্যাটেন্ড করতে পারবে, সেটা যোগদান করতে পারবে। এবং ধরো তুমি স্টুডেন্ট ক্লাবের সেক্রেটারি, তুমি একটা নোটিশ লিখছো ক্লাস 9 to 12-এর স্টুডেন্টদের উদ্দেশ্যে, যেন তারা এই ওয়ার্কশপে এসে যোগদান করে এবং এই ওয়ার্কশপটাকে সাকসেসফুল করে, সেই জন্য তোমার এই নোটিশটা লেখা। Number 9, write a story using the following hints, give a title to it. তাহলে এটা তো তোমার একটা ফক্স আর একটা গোটের স্টোরি, একটা শেয়াল আর একটা ছাগলের গল্প এটা। তো শুরু করা যাক। দেখো স্টুডেন্টস, এটা একটা লেটার, বলেছে তোমার ফ্রেন্ডকে লেখো এবং তুমি কোনো এডুকেশনাল ট্যুরে গিয়েছিলে সেই নিয়ে তাকে বলো। তাহলে উপরে হচ্ছে নিজের অ্যাড্রেস হবে, নেম, অ্যাড্রেস, পিনকোড, ডেট, এই সমস্ত। তারপরে ডিয়ার দিয়ে এখানে নিজের ফ্রেন্ডের একটা নাম লিখতে হবে, তার নিচে থেকে লেখা স্টার্ট করতে হবে। আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ইন গুড হেলথ, আই এম অলসো গুড হেয়ার। আমি আশা করছি এই লেটারের মাধ্যমে যে তোমার শরীর স্বাস্থ্য ভালোই রয়েছে, আমিও এখানে ভালো আছি। টুডে আই এম রাইটিং দিস লেটার টু টেল ইউ অ্যাবাউট অ্যান এডুকেশনাল ট্যুর দ্যাট আই হ্যাভ রিসেন্টলি মেড। আজকে আমি এই লেটারটা লিখছি তোমাকে বলার জন্য একটা এডুকেশনাল ট্যুর, মানে শিক্ষামূলক ভ্রমণ, যেটা আমি সবেমাত্র গিয়েছিলাম যে ট্যুরে। 2 days ago, I went to a historical place, Murshidabad, West Bengal, with my school friends and school teachers by a luxury bus from our school ground. 2 দিন আগে আমি গিয়েছিলাম একটা ঐতিহাসিক জায়গা মুর্শিদাবাদ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমার স্কুল ফ্রেন্ডস এবং স্কুল টিচার্সদের সাথে লাক্সারি বাসে করে আমাদের স্কুলের মাঠ থেকেই। It was an educational tour arranged by our school on 30th November 2025. এটা ছিল একটা এডুকেশনাল ট্যুর যেটা অ্যারেঞ্জ করেছিল আমাদের স্কুল 30শে নভেম্বর 2025-এই। আওয়ার জার্নি স্টার্টেড অ্যাট 7 AM। আমাদের জার্নি শুরু হয়েছিল বা যাত্রা শুরু হয়েছিল সকাল 7টায় সেই দিন, অর্থাৎ 30শে নভেম্বরে। অ্যান্ড it was an educational tour arranged by our school on 30th November. হ্যাঁ, 30শে নভেম্বরে। তো আমরা সেই দিন সকাল 7টায় রওনা দিয়েছিলাম অন দ্যাট ডে, অ্যান্ড উই রিটার্ন অ্যাট 10 PM অন দ্যাট সেম ডে। সেই দিনই আমরা আবার বাড়ি ফিরে আসি রাত 10টার সময় করে। ইন মুর্শিদাবাদ উই ভিজিটেড several historical places such as Hajarduari Palace, Nijamat Imambara, Katkola Palace, Katra Masjid, the House of Jagat Seth, Motijhil, etc. মুর্শিদাবাদে আমরা গিয়েছিলাম ঐতিহাসিক জায়গায় এটা একটা ঐতিহাসিক জায়গা, হিস্টোরিক্যাল প্লেস। এখানে আমরা কী কী জায়গা দেখেছিলাম? হাজারদুয়ারি প্যালেস, নিজামত ইমামবাড়া, কাঠগোলা প্যালেস, কাটরা মসজিদ, জগৎ শেঠের বাড়ি, মতিঝিল ইত্যাদি। অ্যাজ আ স্টুডেন্ট আই এক্সপেরিয়েন্সড আ হিস্টোরিক্যাল গ্র্যান্ডার, একটা ঐতিহাসিক জাঁকজমক সেখানে আমি অনুভব করেছিলাম এবং শিখেছিলাম তাদের রিচ পাস্ট, একটা সুন্দর অতীতের ব্যাপারে এবং তাদের কালচারের ব্যাপারে। আই অলসো হ্যাড আ গ্রেট টাইম উইথ মাই ক্লাসমেটস অ্যান্ড টিচার্স দেয়ার। এছাড়া আমার খুব ভালো সময়ও কেটেছিল টিচার্সদের সাথে। আই উইশ ইউ কুড হ্যাভ বিন দেয়ার উইথ আস। আই এম শিওর ইউ অলসো উড হ্যাভ লাভড ইট। আমি আশা করেছিলাম যে তুমি যদি আমাদের সাথে থাকতে খুব ভালো হতো, তোমারও এগুলো খুব পছন্দ হতো। আই উইল টেল ইউ মোর অ্যাবাউট দ্য ট্যুর হোয়েন উই নেক্সট মিট। আমি তোমাকে বলবো এর ব্যাপারে আরও বেশি কিছু যখন আমরা নেক্সট টাইম দেখা করব। ততক্ষণ নিজের যত্ন নিও এবং আমাকে আবার লিখো ইয়োর বেস্ট ফ্রেন্ড দিয়ে নিজের নাম, আর নিচে তো নিজের ফ্রেন্ডের নাম হবে, অ্যাড্রেস হবে, স্ট্যাম্প লিখে। এখানে একটি নোটিশ আছে, ইয়োর স্কুল হ্যাজ অর্গানাইজড আ ফ্রি ইংলিশ কমিউনিকেশন স্কিল ওয়ার্কশপ ফর স্টুডেন্টস অফ ক্লাস 9 to 12। তোমার স্কুল ধরো অর্গানাইজ করেছে একটা ফ্রি ইংলিশ কমিউনিকেশন স্কিল ওয়ার্কশপের, যে ওয়ার্কশপে ইংলিশে ভালো কমিউনিকেট করা যাবে, স্কিল বাড়বে ইংলিশ কমিউনিকেশনের স্টুডেন্টসদের মধ্যে। তো কাদের জন্য করা হয়েছে এই ওয়ার্কশপটা? ক্লাস 9 to 12 স্টুডেন্টসদের জন্য। অ্যাজ দ্য সেক্রেটারি
of students club write a notice announcing the details of the program. স্টুডেন্ট ক্লাবের সেক্রেটারি হিসেবে তুমি একটা নোটিশ লেখো সমস্ত স্টুডেন্টসদের ক্লাস 9 থেকে 12-এর উদ্দেশ্যে এবং অ্যানাউন্স করো সেই নোটিশে এই প্রোগ্রামের ব্যাপারে, অর্থাৎ ফ্রি ইংলিশ কমিউনিকেশন স্কিল ওয়ার্কশপের ব্যাপারে। তাহলে শুরু করা যাক, লেখা যাক নোটিশ। তাহলে প্রথমেই নোটিশ, স্কুল হচ্ছে এবিসি হাই স্কুল, যে ডেটে লিখছি নোটিশটা তার ডেট, ফ্রি ইংলিশ কমিউনিকেশন স্কিল ওয়ার্কশপ হচ্ছে টাইটেল বা হেডিং নোটিসের। All the students of class 9 to 12 of our school are hereby informed that our school is going to organize a free English communication skill workshop. Class 9 থেকে 12-এর ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টসদেরকে ইনফর্ম করা হচ্ছে যে আমাদের স্কুল অর্গানাইজ করতে চলেছে ফ্রি ইংলিশ কমিউনিকেশন স্কিল ওয়ার্কশপের। The workshop will be held from 1st March to 3rd March 2026 from 11 AM to 1 PM in our school auditorium. এই ফ্রি ইংলিশ কমিউনিকেশন স্কিল ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে 1st মার্চ থেকে 3rd মার্চ সকাল 11টা থেকে 1টা পর্যন্ত। In our school auditorium, আমাদের স্কুলের অডিটোরিয়ামে। The workshop will be held on such essential topics such as conversational English, debate skill, oration or public speaking, English magazine publication, etc. এই যে ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে এর গুরুত্বপূর্ণ টপিকসগুলো কি থাকবে? কনভারসেশনাল ইংলিশ, অর্থাৎ ইংলিশের যাতে একে অপরের সাথে ভালো কনভারসেশন করা যায়, কথোপকথন হয়, সেইটা এর টপিক থাকবে। ডিবেট স্কিল, ওরেশন মানে ভালো বক্তৃতা, আর পাবলিক স্পিকিং, পাবলিকের মধ্যে ভালো কথা বলা, ইংলিশ ম্যাগাজিন পাবলিকেশন, কোনো নির্দিষ্ট টপিককে নিয়ে নিজে ইংলিশ ম্যাগাজিন পাবলিশ করতে পারা ইত্যাদি এর গুরুত্বপূর্ণ টপিকস থাকবে এই ওয়ার্কশপের, ইংলিশ কমিউনিকেশন স্কিল ওয়ার্কশপের। তো এর উদ্দেশ্য কি? To enhance English proficiency for personal and professional use of the students. এটা স্টুডেন্টসদের ইংলিশ প্রফিসিয়েন্সি বাড়াবে। কিসের জন্য? নিজের ব্যক্তিগত ব্যবহারেও আসবে এটা, আর প্রফেশনালিও ইউজ করতে পারবে, পেশাগত দিক থেকেও এটা সুবিধে হবে ইংলিশে প্রফিসিয়েন্সি থাকাটা। Interested students are requested to register their names to the undersigned or the secretary of the students club. যে সমস্ত স্টুডেন্টসরা ইন্টারেস্টেড তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে তাদের নাম রেজিস্টার করাতে আন্ডারসাইন্ডের কাছে, যে কিনা স্কুলের সেক্রেটারি বা স্টুডেন্টসদের সেক্রেটারি। কবে না? অন অর বিফোর 25 ফেব্রুয়ারি 2026, 2026-এর 25 ফেব্রুয়ারি লাস্ট ডেট, তার আগে আর না হলে সেদিন। নো রেজিস্ট্রেশন ফিস ইজ রিকোয়ার্ড, এর জন্য কোনো রেজিস্ট্রেশন ফি লাগবে না। ফর এনি ফার্দার ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, কোনো রকম ইনফরমেশন তোমরা পেতে চাইলে আন্ডারসাইন্ডের সাথে কন্ট্যাক্ট করতে পারো। কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার অর দ্য হেড মিস্ট্রেস। আর স্টুডেন্ট সেক্রেটারি ক্লাব, স্টুডেন্টস ক্লাবের সেক্রেটারি রামদাস সেখানে দেওয়া হয়েছে একটা নাম, তোমাদের নামটা এগুলো দিতে পারো। আর স্কুলের নাম এবিসি হাই স্কুল। এখানে একটা স্টোরি রাইটিং করতে দিয়েছে। আ ফক্স রাইট আ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, এই সমস্ত হিন্টসগুলো ইউজ করে। আ ফক্স ফলস ইনটু আ ওয়েল, একটা শিয়াল পড়ে গিয়েছিল কুয়োতে। ফেলস টু কাম আউট, ব্যর্থ সে হয়েছিল সে বেরোতে সেখান থেকে। ফাইন্ডস আ গোট, সে একটা ছাগলকে সেখানে পায়। ইনভাইটস হিম টু ড্রিঙ্ক সুইট ওয়াটার, ফক্সটা গোটটাকে ইনভাইট করে, অর্থাৎ শিয়ালটা ছাগলটাকে ইনভাইট করে সেই কুয়োতে মিষ্টি জল খাওয়ার জন্য। গোট ইজ লিওর্ড, সেই কথা শুনে ছাগলটার মধ্যে লোভ আসে। জাম্পস ইনটু দ্য ওয়েল, ছাগলটা কী করে? সে কুয়োর মধ্যে ঝাঁপ দেয়। ফক্স ক্লাইম্বস আপ অন দ্য গোটস ব্যাক, সেই শিয়ালটা উঠে পড়ে তখন ছাগলটার পিঠে। জাম্পস আউট, এবং তার পিঠে চড়ে সে বাইরে বেরিয়ে আসে কুয়োর বাইরে। গোট ডাইজ, আর ছাগলটা সেখানেই মারা যায়। এটা হচ্ছে স্টোরি। এই পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে স্টোরিটা লিখতে হবে। তো দেখা যাক। Story, The Fox and the Goat. Once upon a time, there was a fox and a goat who lived in a forest.
কোনো এক সময় বা একদা সেখানে থাকতো একটা শিয়াল এবং একটা গোট অর্থাৎ ছাগল, যারা একটা জঙ্গলে বসবাস করত। ওয়ান ডে দ্য থার্স্টি ফক্স ফেল ইন্টু আ ডিপ ওয়েল। একদিন সেই তৃষ্ণার্ত শিয়ালটা পড়ে গিয়েছিল একটা গভীর কুয়োতে, বাট হি ফেল টু কাম আউট ফ্রম দেয়ার। কিন্তু সে ব্যর্থ হয়েছিল সেই কুয়ো থেকে বাইরে বেরোতে। দেন হি ফাউন্ড আ থার্স্টি গোট অ্যাপ্রোচিং দেয়ার। তখন শিয়ালটা দেখতে পেল একটা তৃষ্ণার্ত ছাগল সেই দিকেই এগোচ্ছে, কুয়োর দিকে। দ্য ফক্স ওয়াজ ক্লেভার অ্যান্ড হি মেড আ প্ল্যান। শিয়ালটা চালাক ছিল, সে একটা প্ল্যান খাটালো তৎক্ষণাৎ। দ্য ফক্স সেড টু দ্য গোট, কাম ডাউন টু ড্রিঙ্ক সুইট ওয়াটার অফ দিস ওয়েল। শিয়ালটা ছাগলটাকে বলল যে তুমি এখানে এসো এই কুয়োতে এবং এখানের মিষ্টি জল খেয়ে দেখো। দ্য গোট ইজ লিওর্ড অ্যান্ড জাম্পড ইন্টু দ্য ওয়েল। ছাগলটির সেই কথা শুনে মনে লোভ আসে এবং সে সেই কুয়োর মধ্যে ঝাঁপ দেয়। দেন দ্য ফক্স ইমিডিয়েটলি ক্লাইম্বড আপ অন দ্য গোটস ব্যাক। তৎক্ষণাৎ শিয়ালটা সেই ছাগলটার পিঠের উপর চড়ে পড়ে, জাম্পড আউট অফ দ্য ওয়েল, এবং তার পিঠে চড়ে সে সেই কুয়োর বাইরে বেরিয়ে আসে। বাট দ্য গোট কুড নট বি এবল টু কাম আউট অফ দেয়ার। কিন্তু সেই ছাগলটা কিন্তু সেখান থেকে আর বেরোতে পারে না। অ্যান্ড হি ডাইড ইনসাইড, এটা INSIDE, দ্য ওয়েল। এবং ছাগলটা সেই কুয়োর মধ্যেই মারা যায়। মোরাল কি? অলওয়েজ লুক বিফোর ইউ লিভ। সবসময় লাভ দেওয়ার আগে দেখে নেওয়া উচিত, এটাই হচ্ছে এর মোরাল। তাহলে এটা হলো দ্য ফক্স অ্যান্ড দ্য গোটের স্টোরি।